প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের নাজমুল হোসেন স্যার, তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তার শুরুতেই আসি, আমরা গত ক্লাসগুলোতে আমি অনেক বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। তার শুরুতেই আমরা আসি, একটু সাজেশনটা দেখে নেই যে আসলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ কোন বিষয়গুলো, সেগুলো আমরা দেখে তারপরে হচ্ছে আমরা সেই অনুযায়ী আমরা আলোচনা করব। তা আমরা প্রথম অধ্যায় ছিলাম এবং আমাদের টার্গেট হচ্ছে প্রথম অধ্যায়ে একটি, যেহেতু থিওরি অধ্যায়, তাই খুব দ্রুত সময়ের মধ্যে এই অধ্যায়টির কোশ্চেনগুলো সমাধান করা। তা আমরা বেশ কিছু অংশ গতদিন আলোচনা করেছি, দুইটি টপিক আলোচনা করেছিলাম। একটি হচ্ছে আমাদের বিশ্বগ্রাম সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, এবং আরেকটি টপিক আমরা আলোচনা করেছিলাম, সেটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, বা হচ্ছে গিয়ে আমাদের কি বলে অনুভবে বাস্তবতা। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং এর বিভিন্ন প্রয়োগ চিকিৎসা ক্ষেত্রে, গাড়ি চালানোর প্রশিক্ষণে, বিমান বাহিনীর প্রশিক্ষণে, নগর পরিকল্পনায়, ইতিহাস ও ঐতিহ্য রক্ষায়, এগুলো আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা একটু আলোচনা করব যে কৃত্রিম বুদ্ধিমত্তা কাকে বলে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাকে বলে। এটাকে ইংলিশে বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বা সংক্ষেপে এআই। এটা আমরা আলোচনা করব। একই সাথে আমরা এক্সপার্ট সিস্টেম কাকে বলে এটাও আমরা আলোচনা করব, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা যে এক্সপার্ট সিস্টেম এক ধরনের, এটি আমরা আলোচনা করব। কৃত্রিম বুদ্ধিমত্তা এটি সমন্বিত বোর্ড পরীক্ষা রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম এবং বরিশালে 2018 সালে এই কোশ্চেনটি এসেছিল। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে কৃত্রিম বুদ্ধিমত্তা যেহেতু এসে গিয়েছে 18 সালে, আমাদের জন্য গুরুত্বপূর্ণ এই কোশ্চেনগুলো আসলে অনেকটা রিপিট হয়। এরপরে এক্সপার্ট সিস্টেম, এটিও হচ্ছে যে সমন্বিত বোর্ড পরীক্ষা এসেছিল ঢাকা, যশোর, সিলেট, দিনাজপুরে। এরপরে আমাদের যে বিষয়টি আলোচনা করব, রোবোটিক্স, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। এটা ঢাকা 19, বরিশাল 17, কুমিল্লা 19 এবং ঢাকা বোর্ড 17, বরিশাল 17 সালে এসেছে। এখানে এই নামে এসেছিল কোশ্চেনটি উদ্দীপকের মধ্যে, যে কৃত্রিম গৃহকর্মী হিকারি তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি আলোচনা করো। তারপর রোবটের বিভিন্ন অংশ, এই অ্যাকচুয়েটরের মাধ্যমে যন্ত্রপাতি তৈরি, এটি আসছে 2019 সালে রাজশাহী বোর্ডে। রোবটের ব্যবহার আসছে 2017 সালে। তার মানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কোশ্চেন কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্স সম্পর্কে আসছে। তা আমরা একটু আজকে এই বিষয়টি নিয়ে প্রথমে আলোচনা করি, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তা এই বিষয়গুলো যেহেতু আমরা দেখতে পাচ্ছি আসছে, সুতরাং এই বিষয়গুলো আমরা সামনের দিকে নিয়ে যাই এবং ক্লিয়ার করি বিষয়টা। তাহলে আমরা প্রথমেই আসি রোবোটিক্স সম্পর্কে আলোচনায়। খেয়াল করো, আমরা রোবোটিক্স নিয়ে আলোচনা করব প্রথমে, তারপরে আমাদের কাছে এটা হবে। দেখো চিত্রগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই চিত্রগুলো দেখতে পাচ্ছ। দেখো এই যে মানুষের মতো ছোট ছোট যন্ত্র, এগুলোকে বলা হয় রোবট। এই রোবট দিয়ে আসলে অনেক রকমের কাজ করানো হয়, জটিল পরিশ্রমের কাজ, ঝুঁকিপূর্ণ কাজ। এই কাজগুলো মূলত রোবট দিয়ে আসে। রোবটের ধারণাটা কিভাবে আসলো আমরা একটু এখন শিখব। রোবট বিভিন্ন আকৃতির হতে পারে। রোবটের আগে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে একটু আলোচনা করে আসি। কৃত্রিম বুদ্ধিমত্তা কাকে বলে, এই কোশ্চেনটা কিন্তু এসেছে, আমি আগেও বলেছিলাম যে এই কোশ্চেনটা আমরা দেখেছি যে এই কোশ্চেনটি এসেছে। খেয়াল করো, কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়টা কি? বুদ্ধিমত্তা এটা যখন প্রাকৃতিক না হয়, আমাদের যে বুদ্ধি, এটা হলো ন্যাচারাল বুদ্ধিমত্তা, অর্থাৎ ন্যাচারাল ইন্টেলিজেন্স। এটা আসলে গড গিফটেড। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে এরকম ইন্টেলিজেন্স তৈরি করা যেটার মধ্যে অবশ্যই সীমাবদ্ধতা থাকবে। আর সেটাকেই বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থাৎ মানুষের চিন্তা ভাবনাগুলিকে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা কম্পিউটার নির্ভর যন্ত্রের মাধ্যমে রূপ দেওয়ার ব্যবস্থাই হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। অর্থাৎ মানুষ যে চিন্তা ভাবনা করে, কম্পিউটারকে বা মেশিনকে যদি এরকম চিন্তা ভাবনা করানো যায়, কৃত্রিম উপায়ে এরকম চিন্তা ভাবনা করানো যায়, তাকে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা। এই ব্যবস্থাটাকেই বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা। আবার একটু ভালো করে বোঝার চেষ্টা করো মনোযোগ সহকারে, যে মানুষের বুদ্ধিমত্তাটাকে যদি কম্পিউটারের মাধ্যমে অনুরূপ বাস্তবায়ন করা যায়, তাহলে এই যে প্রযুক্তি, এই প্রযুক্তিটাকেই বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা। মানুষের চিন্তা ভাবনাগুলোকে কৃত্রিম উপায়ে বা মানুষের বুদ্ধিমত্তাকে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা কম্পিউটার নির্ভর যন্ত্রের মাধ্যমে রূপ দেওয়ার ব্যবস্থাই হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। তাহলে এই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে আমরা হচ্ছে আরো একটু ডিটেলসে যদি যাই, আর এই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের একটি ক্ষেত্র হচ্ছে রোবোটিক্স। তাহলে রোবোটিক্স বিষয়টা কোত্থেকে আসছে? রোবোটিক্স বিষয়টি আমরা দেখতে পাচ্ছি আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে মূলত আসছে রোবোটিক্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার, আমরা যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করব মানুষের চিন্তাভাবনা বা বুদ্ধিমত্তাকে যখন যন্ত্রের মাধ্যমে একই রূপে কাজ করাবো, তখন সেটাকে যেহেতু কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। আর এটা যখন ব্যবহার করব যাকে দিয়ে, যে যন্ত্রটা দিয়ে ব্যবহার করব ওটাকে বলা হয় রোবট, এবং এই প্রযুক্তিটাকে বলা হয় রোবোটিক্স। এই জন্য বলা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ক্ষেত্র হচ্ছে রোবোটিক্স। পরীক্ষায় যদি কোশ্চেন আসে রোবোটিক্স কাকে বলে, এভাবেও তোমরা লিখতে পারো যে রোবোটিক্স হচ্ছে যে মানুষের বুদ্ধিমত চিন্তা ভাবনাগুলোকে কৃত্রিম উপায়ে কম্পিউটারের নির্ভর যন্ত্রের মাধ্যমে রূপ দেওয়া হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, এবং এই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের একটি ক্ষেত্র হচ্ছে রোবোটিক্স। অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় রোবটের গঠন, আকৃতি এবং ব্যবহার ইত্যাদি বিষয় সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয় রোবোটিক্স। এবার আমরা আসি রোবট কি বা রোবোটিক্স কি। রোবোটিক্স কাকে বলে? রোবোটিক্স হলো প্রযুক্তির নতুন শাখা। এটা হলো প্রযুক্তির একটি নতুন শাখা যেখানে রোবট সমূহের ডিজাইন, এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা লেখার সময় এই বিষয়গুলো অবশ্যই তোমাদের অ্যান্সারের ভিতরে থাকবে যে রোবোটিক্স হলো প্রযুক্তির নতুন একটি শাখা। রোবোটিক্স কি? এটা হলো প্রযুক্তির নতুন একটি শাখা, এই জিনিসটা থাকতে হবে, যেখানে রোবট সমূহের ডিজাইন, নির্মাণ, কার্যক্রম, ব্যবহার নিয়ে গবেষণা করা হয়। ডিজাইন, নকশা, নির্মাণ কার্যক্রম, ব্যবহার, এই বিষয়গুলো নিয়ে যেখানে গবেষণা করা হয় তাকে বলা হয় রোবোটিক্স। তাহলে এই ডেফিনেশন থেকে আমরা দুইটি বিষয় আমরা বের করতে পারি, দুইটি কিওয়ার্ড মনে রাখলেই কিন্তু আমরা এই ডেফিনেশনটা মনে রাখতে পারবো। একটি হচ্ছে রোবোটিক্স হচ্ছে প্রযুক্তির একটি শাখা, এটা মনে রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে যে যেখানে রোবটের ডিজাইন, নির্মাণ, কার্যক্রম ও ব্যবহার নিয়ে গবেষণা বা আলোচনা করা হয়, সেটাকেই বলা হয় রোবোটিক্স। এরপরে আমরা যদি চলে যাই যে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মানব বুদ্ধিমত্তার মধ্যে পার্থক্য কি, এগুলো আলোচনার জন্য আসলে পরীক্ষা ওইভাবে পার্থক্য কোশ্চেন এখন আর আসে না, কিন্তু তারপর আমরা একটু দেখবো, বুঝবো, আমাদের জানতে হবে, বুঝতে হবে। খেয়াল করি আমরা, মানব বুদ্ধিমত্তা সৃষ্টিশীল, অর্থাৎ মানব বুদ্ধিমত্তার মধ্যে ক্রিয়েটিভিটি আছে, চাইলে নতুন কিছু আমরা ভাবতে পারি। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা সৃষ্টিশীল নয়, অর্থাৎ প্রোগ্রাম করে যতটুকু যন্ত্রের মধ্যে দেয়া হবে ঠিক ততটুকুই যন্ত্র কাজ করতে পারবে, এর বেশি কিন্তু যন্ত্র কাজ করতে পারবে না। কিন্তু মানুষ সিচুয়েশনের উপর ভিত্তি করে কিন্তু নতুন নতুন পরিস্থিতিতে নতুন নতুন সৃষ্টিশীল জিনিস নিয়ে আসতে পারে, কিন্তু কম্পিউটার বা রোবট এই জিনিসটা পারবে না। মানব বুদ্ধিমত্তা প্রকৃতিগতভাবে প্রাপ্ত, এটা ন্যাচারালি পাওয়া হয়, আর কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষ তৈরি করে, মানুষের দ্বারা কৃত্রিম উপায়ে প্রাপ্ত। মানব বুদ্ধিমত্তা লিখে রাখা সম্ভব নয়, মানুষের ব্রেনে যে বুদ্ধিমত্তা আছে এটা লিখে রাখা আসলেই সম্ভব না, অসীম বুদ্ধিমত্তা। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা প্রোগ্রামের আকারে লিখে রাখা হয়, লিখে রাখতেই হবে, এছাড়া এই মেশিন চলতে পারবে না, এটাকে প্রোগ্রাম দিতে হবে, এবং এই প্রোগ্রামটাই মূলত হচ্ছে বুদ্ধিমত্তা। এরপরে মানব বুদ্ধিমত্তা ক্রমেই বিকশিত হতে পারে, এটা অটো ন্যাচারালি বিকশিত হয়, কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা বিকাশের কোনো সুযোগ নাই। যতটুকু আমরা প্রোগ্রাম করে এই মেশিনের মধ্যে দিয়ে দেব ততটুকুই কাজ করবে, এছাড়া নিজের কোনো বিকাশের সুযোগ নাই। মানব বুদ্ধিমত্তা দ্রুত গতিতে কাজ করে না, মানুষের ব্রেন একটু স্লো, কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা দ্রুত গতিতে কাজ করে, কারণ যন্ত্র, আমরা জানি যে সেকেন্ডে 2 কোটি যোগ করতে পারে কম্পিউটার, তার মানে মানুষ তো 2 কোটি যোগ করতে পারবে না, কারণ মানুষের বুদ্ধিমত্তা এই জন্য স্লো বলা হয়, কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা দ্রুত গতি। আবার মানুষের বুদ্ধিমত্তা বেশি, কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু কম, এটা মনে রাখতে হবে। অসীম, মানুষের বুদ্ধিমত্তা পরিমাপ করা যায় না, কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা পরিমাপ করা যায়। এরপরে আমরা আসি রোবট সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। খেয়াল করো, এখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি যে সেই মরুভূমির মধ্যে ছবি তোলার জন্য, অথবা চাঁদে, এটা চাঁদেও হতে পারে, চাঁদের ছবি তোলার জন্য কিন্তু একটা যন্ত্র পাঠানো হয়েছে, এটার নাম হচ্ছে, দেখো এই যে এটা একটা রোবট, রোবট পাঠানো হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন সময় চাঁদে রোবট পাঠিয়ে চাঁদের ভূপ্রকৃতি কেমন এগুলো সম্পর্কে তারা কিন্তু গবেষণা করছে। তাহলে রোবোটিক্সের মূল বিষয় হলো রোবটকে ঘিরে। রোবোটিক্স একটা প্রযুক্তি, এটা এই প্রযুক্তির একটা শাখা যেখানে রোবটের নকশা, গঠন নিয়ে আলোচনা করা হয়, এবং এই রোবোটিক্সের মূল বিষয়কেই মূলত বলা হয় রোবটকে ঘিরেই কাজ করা হয়। তাহলে হচ্ছে এটা একটা রোবট, এই রোবটের নাম হচ্ছে কিউরিওসিটি রোবট, কিউরিওসিটি রোবট হওয়া উচিত। আচ্ছা, এরপরে আমরা আসি, রোবট হলো কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্র। রোবটের ডেফিনেশনটা যদি এরকম আসে যে রোবট কাকে বলে, রোবট হলো কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন, যেহেতু এটার মধ্যে প্রোগ্রাম করে বুদ্ধিমত্তা দেয়া হয়েছে, কম্পিউটার নিয়ন্ত্রিত একটা যন্ত্র, কম্পিউটারের মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ করা হয়, যা মানুষের দুঃখ, দুঃসাধ্য ও কঠিন কাজ করতে পারে। যে সকল জায়গায় মানুষ কাজ করতে পারে না, মানুষের কাজ জটিল হয়ে পড়ে, কঠিন হয়ে পড়ে, সেই সকল জায়গায় কাজ করতে পারে, তাকেই বলা হয় রোবট। তার মানে আমরা রোবটের ডেফিনেশনটা কি পেয়েছি, যে রোবট হলো কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন কম্পিউটার নিয়ন্ত্রিত একটা যন্ত্র, যা মানুষের অনেক দুঃসাধ্য ও কঠিন কাজ করে দিতে পারে। রোবট স্ল্যাবিক ভাষা, অর্থাৎ ইউগোস্লাভিয়া থেকে এটা এসেছে, রোবোটা হতে এসেছে, যার অর্থ হচ্ছে শ্রমিক, অর্থাৎ শ্রমিকের কাজ করানো থেকেই মূলত রোবটের এই ধারণাটা এসেছে।
এরপরে আমরা যদি আসি যে রোবট তৈরিতে কি কি উপাদান লাগে সেই উপাদানগুলো নিয়ে আমরা কাজ করব। রোবট তৈরিতে অনেকগুলো উপাদান লাগে, তার মধ্যে একটা হচ্ছে পাওয়ার সিস্টেম। অর্থাৎ আমরা যে রোবটটা দেবো এটার ভিতর যদি ব্যাটারি না দিই, এর ভিতর যদি পাওয়ার না থাকে, তাহলে রোবটটার প্রোগ্রামগুলো কাজ করবে না। এই জন্য রোবটকে নিয়ন্ত্রণ করার জন্য রিচার্জেবল ব্যাটারি দিয়ে পাওয়ার দিতে হয়। দেন হচ্ছে অ্যাকচুয়েটর, পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা এসেছে। অ্যাকচুয়েটর হলো রোবটের বডির বিভিন্ন অংশ নড়াচড়া করার জন্য ইলেকট্রনিক মোটর ও হাইড্রোলিক সিস্টেম থাকে, যা অ্যাকচুয়েটর নামে পরিচিত। তোমরা দেখবা রোবট হাত নাড়াচ্ছে, পা নাড়াচ্ছে, মাথা নাড়াচ্ছে, মুভমেন্ট করছে, পিস্তল ধরছে, গুলি করছে। তাহলে এই যে মুভমেন্ট করাতে হচ্ছে মানুষের মতো, এই মুভমেন্ট করানোর জন্য যে প্রযুক্তিটা ব্যবহার হচ্ছে, যে যে প্রযুক্তি ব্যবহার হচ্ছে সেটাকে বলা হয় অ্যাকচুয়েটর প্রযুক্তি। অর্থাৎ রোবটের বডির বিভিন্ন অংশ নড়াচড়া করানোর জন্য ইলেকট্রিক মোটর ও হাইড্রোলিক সিস্টেম, এই ইলেকট্রিক মোটর এবং হাইড্রোলিক সিস্টেমকেই মূলত বলা হয় অ্যাকচুয়েটর। এরপরে আমরা আসি মুভেবল বডি। মুভেবল বডি হচ্ছে স্থানান্তরিত হওয়ার জন্য একটি রোবটের হাত, পা, চাকা এবং অন্যান্য যন্ত্রপাতি সংযুক্ত করা হয়, এগুলোকে বলা হয় মুভেবল বডি। এরপরে আমরা আসি যে রোবট তৈরির আরো উপাদান আছে, সেটি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে দিতে হবে রোবট তৈরি করার সময়। রোবটকে কৃত্রিম বুদ্ধিমত্তা দেওয়া হয়, অর্থাৎ নির্দিষ্ট প্রোগ্রামকৃত প্রোগ্রাম কর্তৃক কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রণ করা হয়, অর্থাৎ কম্পিউটার দূরে বসে কম্পিউটার দ্বারা প্রোগ্রামের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়, এই জন্য রোবটকে কৃত্রিম বুদ্ধিমত্তা দেওয়া হয়। এরপরে রোবটের মধ্যে সেন্সর থাকে বা অনুভূতি থাকে। মানুষের মতো অনুভূতিতে সাড়া দেওয়ার জন্য রোবটের বিভিন্ন স্থানে সেন্সর স্থাপন করা হয়। বিভিন্ন স্থানেই আমরা দেখি রোবটের সেন্সর লাগানো আছে, লাইট সেন্সর, তারপর হচ্ছে কি বলে সাউন্ড সেন্সর, এরকম বিভিন্ন রকমের সেন্সর থাকে। এবং রোবটে ক্যামেরা থাকে, ক্যামেরার মাধ্যমে রোবট বিভিন্ন বস্তুকে চিনতে পারে। মানুষের মতো বস্তুকে চেনাও তো ও দরকারি ছবি নেওয়ার জন্য রোবটে ক্যামেরা থাকে। এরপরে আমরা আসি যে রোবটের গুরুত্বপূর্ণ ব্যবহার সম্পর্কে একটু দেখব। পরীক্ষায় এই অংশ থেকে কোশ্চেন আসে, যে একটা উদ্দীপক দিয়ে দিল যেটা থেকে তুমি বুঝতে পারছো যে এখানে আসলে রোবট সম্পর্কে কথা আছে। এরপরে বললো উদ্দীপকে যে যন্ত্রটির কথা বলা হয়েছে এটির ব্যবহার সম্পর্কে লিখো। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এইখান থেকে অ্যান্সার দিতে হবে। তাহলে রোবটের ব্যবহার ম্যানুফ্যাকচারিং এ আমরা দেখেছি, ম্যানুফ্যাকচারিং শিল্পে রোবট ব্যবহার হয় বিভিন্ন রকমের। এখন তোমরা যদি হচ্ছে ডিসকভারি চ্যানেল দেখো, তাহলে ফুড ফ্যাক্টরি নামে একটা সিরিয়াল হয়, তোমরা এখানে দেখবা যে কিভাবে রোবটের দ্বারা বিভিন্ন রকমের খাদ্যদ্রব্য তৈরি করা হচ্ছে, মেশিন পাতি তৈরি করা হচ্ছে। তোমরা কিন্তু এই ডিসকভারি চ্যানেল দেখলে ম্যানুফ্যাকচারিং এ রোবট কিভাবে ব্যবহার হয়, ইভেন বাংলাদেশের অনেক অ্যাডভার্টাইজিং এও রোবটের কিন্তু এই ম্যানুফ্যাকচারিং এ রোবটের ব্যবহারটা দেখা যায়। এরপরে আমরা দেখতে পাচ্ছি ভারী যন্ত্র বহনে, অনেক ভারী ভারী যন্ত্র বহনে রোবট ব্যবহার করা হয়। তারপরে যুদ্ধক্ষেত্রে কিন্তু রোবটের প্রচুর ব্যবহার আছে। চিকিৎসা ক্ষেত্রে আমরা রোবটের ব্যবহার দেখেছি, যে চিকিৎসা ক্ষেত্রে রোবট ব্যবহার করা হয়, ছোট ছোট রোবট ব্যবহার করে চিকিৎসা করা হয়। এরপরে আমরা একটু দেখি যে কৃষি ক্ষেত্রেও কিন্তু রোবটের ব্যবহার করা হয়। এখানে ছবি দেখছো, কৃষি ক্ষেত্রে এখন তোমরা জানো যে ফসলি জমিতে কীটনাশক স্প্রে করার জন্য কিন্তু ড্রোন নামে যে রোবট ব্যবহার করা হয়, এটা কিন্তু খুবই প্রচলিত। কৃষি ক্ষেত্রে রোবট ব্যবহার করা হয়। মহাকাশ গবেষণায়, যে চাঁদে যাচ্ছিল, আমরা কিউরিসিটি রোবটের কথা বলেছিলাম মহাকাশ গবেষণায়। এছাড়া বিনোদনে, খেলাধুলায়ও কিন্তু রোবট ব্যবহার করা হয়। এখন আমরা দেখেছি করোনাকালীন, তোমরাও দেখেছো যে রেস্টুরেন্টে খাবার সার্ভ করার জন্য কিন্তু রেস্টুরেন্ট কর্মী হিসেবে রোবট ব্যবহার হচ্ছে, গৃহকর্মী হিসেবে রোবট ব্যবহার হচ্ছে, অর্থাৎ বাড়ির গৃহস্থলী কাজ করার জন্য রোবট ব্যবহার করা হচ্ছে। এরপর আমরা দেখি রোবোটিক্সে বাংলাদেশের অবস্থান। বাংলাদেশের বর্তমান অবস্থান আরো উন্নত। আমরা ডক্টর জাফর ইকবাল স্যারের ছবি দেখতে পাচ্ছি। সিলেট সরকারি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক রোবট শাহজালাল বিশ্ববিদ্যালয়ে তারা রোবট বানিয়েছিল। তারপরে বুয়েট কর্তৃক তৈরি রোবট আমরা দেখতে পেরেছি। তারপর হচ্ছে সিলেট শাহজালালে আরো কিছু তৈরি ড্রোন দেখতে পাচ্ছি আমরা, এগুলো আসলে খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃক ড্রোন। এগুলো আমরা দেখতে পাচ্ছি যে আসলে এরকম রোবট তৈরিতে বাংলাদেশে কিন্তু বিভিন্ন সময় তোমরা পত্র পত্রিকায় যদি খেয়াল করো, তাহলে কিন্তু তোমরা দেখতে পারবা যে বিভিন্ন সময়ে বিভিন্ন টিম তারা কিন্তু এই ছোট ছোট রোবট তৈরি করে সেগুলো আন্তর্জাতিক মহলে বেশ সুনাম কুড়িয়েছে। এরপরে আইইউবি থেকে আমরা কিন্তু তৈরিকৃত রোবটের একটা নকশা দেখতে পাচ্ছি এখানে। তাহলে আমরা মোটামুটি আজকে যে বিষয়টি আলোচনা করলাম সেটা হচ্ছে যে রোবটের বিষয়গুলো আলোচনা করলাম, কৃত্রিম বুদ্ধিমত্তা আলোচনা করলাম এবং এক্সপার্ট সিস্টেমও মোটামুটি আলোচনা করলাম। এরপরে আমরা সামনের দিনগুলোতে আমরা আরো আলোচনা করব, আমাদের নতুন যে বিষয় সেগুলো আলোচনা করব। তা আমরা একটু দেখি আমাদের সাজেশনে কি কি বিষয় আছে। শেষ করার আগে ক্লাসটা আমরা এগুলো আলোচনা করেছি আমরা। এরপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং খুব গুরুত্বপূর্ণ একটি টপিক, এটি আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। বায়োমেট্রিক নিয়ে আলোচনা করব, বায়ো ইনফরমেটিক, ক্রায়োসার্জারি, এই জিনিসগুলো খুব বেশি কোশ্চেন আসলে নেই। আমরা চেষ্টা করব আগামী ক্লাসে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োমেট্রিক্স এই দুইটি টপিক কভার করার জন্য। তোমরা আমার সাথে থাকবে আশা করি, অথবা আজকেও আরেকটা টপিক আলোচনা করা যায়।
আজকে যেহেতু সময় অনেক বেশি হয়েছে এবং খুব বেশি সময় আসলে এই লেকচারগুলো তোমাদের কাছে ভালো লাগবে না, এই জন্য আমি আপাতত এখানেই শেষ করি এবং পরবর্তীতে এই দুইটি টপিক নিয়ে আলোচনা করব। আগামী দুইটি ক্লাসে ইনশাল্লাহ এই অধ্যায় শেষ হয়ে যাবে বলে আশা করি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য দোয়া রইল। স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করার চেষ্টা করবে। সবাইকে শুভেচ্ছা।